যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের জয়োৎসব, সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত বাইডেন। ভোট চুরির অভিযোগে রাস্তায় রিপাবলিকানরাও, হার মানার লক্ষণ নেই ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট পরিবর্তনকে ইতিবাচক ভাবছে ইরান ফিলিস্তিন, রাতারাতি সম্পর্ক উন্নয়নের আশা নেই চীনের। দেখছিলেন প্রধান শিরোনাম। সকালের সময়ের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তা ব্যক্তি পরিচয়ে জালিয়াতি, চাকরি প্রণোদনা পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নিত টাকা, মূল হোতা আশরাফ আলী সহ গ্রেফতার 2। ঠিকাদার প্রকৌশলীর সিন্ডিকেট বাগিয়ে নিচ্ছে গণপূর্তের কাজ, একের পর এক অভিযোগেও নেই ব্যবস্থা, শাস্তি হবেই বলছে দুদক। প্রায় 3 দশক ধরে চলছে জমির মামলা, আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন নিঃস্ব প্রায় 80 বছরের বাদী, দীর্ঘসূত্রিতা কমাতে নজর দিতে হবে বিচারককে। এবং 1 মাস আগের উত্তাল তিস্তা এখন পানি শূন্য, শীতের ফসল আর বোরো আবাদ নিয়ে দুশ্চিন্তায় উত্তরের কৃষক। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার একদিন পরও যুক্তরাষ্ট্র জুড়ে অব্যাহত বাইডেন সমর্থকদের বিজয় উল্লাস। একই সঙ্গে ভোট চুরির অভিযোগে বিভিন্ন শহরে ট্রাম্প সমর্থকদের বিক্ষোভও চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন সরকার গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন বলে ডেমোক্র্যাট সূত্রের বরাতে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে বিজয় ভাষণ দেওয়ার পরদিন ধর্মীয় আচার পালনে রোববার এভাবেই ডেলাওয়্যারের উইলমিংটনের একটি গির্জায় প্রবেশ করতে দেখা যায় জো বাইডেনকে। ডেমোক্র্যাট সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও পরাজয় স্বীকার না করলেও এরই মধ্যে মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা শুরু করে দিয়েছেন 77 বছর বয়সী বাইডেন। একই সঙ্গে করোনা মোকাবেলায় সোমবার 12 সদস্যের টাস্কফোর্স ঘোষণাও করবেন তিনি। এছাড়াও অর্থনীতি, জলবায়ু সহ নানা ইস্যুতে তার সরকারের ভূমিকা কি হবে তা নিয়েও দলটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে বলেও জানানো হয়। অন্যদিকে নির্বাচনের ফলাফল ঘোষণার একদিন পর নীরবতা ভেঙে একের পর এক টুইট করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও পুরো নির্বাচন পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি জালিয়াতি হয়েছে এবারের ভোটে। একই সঙ্গে ডাকযোগে ভোটের গ্রহণযোগ্যতা নিয়ে আবারও প্রশ্ন তুলেন ট্রাম্প। তবে নির্বাচনে হারার পর টানা দ্বিতীয় দিনের মতো রোববারও গলফ খেলে সময় কাটাতে দেখা গেছে তাকে। এদিকে রোববারও ওয়াশিংটন ডিসি সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিজয়োল্লাসে মেতেছেন বাইডেন সমর্থকরা। নেচে গিয়ে আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাদের। একই দিন নির্বাচনে ভোট চুরির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রেখেছেন ট্রাম্প সমর্থকরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, উইলমিংটন, ডেলাওয়্যার। শেষ হলো ট্রাম্প অধ্যায়। ক্ষমতায় থাকার সময় ইরান ও চীনকে সবচেয়ে বেশি চটিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল ফিলিস্তিন সম্পর্কেও দিয়েছেন উস্কানি। জো বাইডেনের জয়কে ইরান ও ফিলিস্তিনের মানুষ ইতিবাচক হিসেবে দেখলেও রাতারাতি সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা নেই চীনের। সতর্ক থাকাই সেরা উপায় বলে মানছেন চীনারা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে দেশটির 46তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গোটা বিশ্ব বাইডেন বন্দনায় ভাসলেও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে দেশটির সঙ্গে বিরোধপূর্ণ সম্পর্ক থাকা দেশগুলো। ট্রাম্পের আমলে গেল 4 বছর ধরে যে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধ ছিল চরমে, সেই ইরানের জনগণ বাইডেনের প্রেসিডেন্ট হওয়াকে দেখছেন ইতিবাচক হিসেবে। বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তার উপর ইরানি জনগণের প্রত্যাশা অনেক। সত্যি বলতে মানুষ খুবই খুশি। আমরা হয়তো আগামী 2 বছরের মধ্যে দুই দেশের সম্পর্ক উন্নয়নের আলামত দেখতে পাবো। বাইডেন জয়ী হয়ে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। বাকিটা নির্ভর করছে আমাদের সরকারের উপর। এই সুযোগটাকে তারা কিভাবে কাজে লাগায় সেটি এখন দেখার বিষয়।
خاطرهم خیلی فرق میکنه. অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বাইডেনকে অভিনন্দন জানালেও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে ফিলিস্তিন বিরোধী মার্কিন নীতি পরিহারের আহ্বান জানিয়েছে গাজার নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাস। দীর্ঘদিন ধরেই ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের পক্ষপাত দুষ্টনীতির শিকার, যারা নিয়মিতভাবে ইসরায়েলি আগ্রাসন ও তাদের অবৈধ বসতি স্থাপনাকে বৈধতা দিয়ে গেছে। আমরা আশা করব বাইডেন এই ভুল মার্কিন নীতির ঐতিহাসিক পরিবর্তন ঘটাবেন। এদিকে রাতারাতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আলামত দেখছেন না চীনারা, বরং বাইডেন প্রশাসনের চীন নীতি পর্যবেক্ষণের পাশাপাশি সতর্ক থাকার উপরই গুরুত্ব দিচ্ছে দেশটি। ট্রাম্পের কারণে পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি অনেকটা ক্ষুণ্ণ হয়েছে। তিনি আরেক দফায় প্রেসিডেন্ট হলে সেটা আরো ক্ষতিগ্রস্ত হতো। প্রভাবশালী দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের ইমেজ ফেরাতে বাইডেনকে বেগ পেতে হবে। 4 years of damages to it. It's really time to দেখুন, ট্রাম্পের আমলে চীন যুক্তরাষ্ট্র সম্পর্ক মোটেও ভালো ছিল না। বাইডেনকে নিয়েও আমরা খুব বেশি আশাবাদী নই। তবে চীনের বেশিরভাগ মানুষই মনে করেন বাইডেন সরকারের আমলে আগ্রাসী না হয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে যুক্তরাষ্ট্র। অন্য কর্মকার, সময় সংবাদ। দেশের খবর। প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক, যুগ্ম সচিব, বিভিন্ন প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর এনজিও বিষয়ক ব্যুরোর প্রধান কর্মকর্তা এক এক সময়ে এক এক পরিচয়। বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া প্রধানমন্ত্রীর প্রণোদনা প্যাকেজের অর্থ পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নিতেন মানুষের টাকা। প্রতারক আশরাফ ও তার সহযোগী শিক্ষানবিশ আইনজীবী কাদেরকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে এমন তথ্য। ইকরাম হোসাইনের রিপোর্ট। যখন যে পরিচয় দিলে সুবিধা তখন সেই পরিচয় দিতেন আশরাফ আলী খান। কখনো দাবি করতেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মহাপরিচালক, কখনো প্রধানমন্ত্রী ঘোষিত করোনা প্রণোদনা প্যাকেজ প্রোগ্রামের চেয়ারম্যান। চাকরি দেওয়ার কথা বলে বহু লোকের কাছ থেকে হাতিয়ে নেন মোটা অঙ্কের টাকা। প্রণোদনা প্যাকেজ থেকে অর্থ পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে নিতেন কমিশন। আমার নিজের চাচাতো বোন এবং বাইকনার জন্য টাকা দিয়েছিলাম 6। বিভিন্ন মানুষের কাছে প্রতারণা করে গাজীপুর থেকে প্রায় 2 কোটি 2.5 কোটি টাকার মতন হাতিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করা দিনাজপুরের খানসামার আশরাফের ফেসবুকে আবার পরিচয় বিএনপি নেতা হিসাবে। সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীও ছিলেন তিনি। তার সহযোগী শিক্ষানবিশ আইনজীবী কাদের তাকে বিভিন্ন মামলা থেকে জামিন করিয়ে দেওয়ার কাজ করতেন। আমি কখনো প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিওর চেয়ারম্যান পরিচয় দিয়ে বিভিন্নখানে বিভিন্ন লোকের কাছে টাকা পয়সা নিয়েছি। পুলিশ বলছে সাধারণ মানুষের সরলতার সুযোগে ফাঁদে ফেলে হাতিয়ে নিত মোটা অঙ্কের টাকা। টাকা হাতে পেলেই দুজন চলে যেত আত্মগোপনে। স্বল্প সুদে মানুষকে 15 লাখ 20 লাখ করে টাকা দেওয়া হচ্ছে। মানুষরা এই ঋণ নেয়ার জন্য বেকুলতা প্রকাশ করে। কিছু অর্ধশিক্ষিত মানুষ বা সরল মনা মানুষ এই সমস্ত মিষ্টি কথায় বিশ্বাস করে তাদেরকে অ্যাডভান্স 2 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে দেন, অথবা নিয়োগের জন্য, চাকরি পাওয়ার জন্য ওই লক্ষাধিক করে টাকা পরিশোধ করে থাকেন। আশরাফের ভুয়া পরিচয় ধরতে পেরে গত বছর টাঙ্গাইলের ভ্রাম্যমাণ আদালত তাকে 1 বছরের কারাদণ্ড দেন। জামিনে বেরিয়ে আবারও প্রতারণা শুরু করেন আশরাফ। ইকরাম হোসাইন, সময় সংবাদ, ঢাকা। কিছু কর্মকর্তার ঠিকাদার সিন্ডিকেটের কারণে ভাবমূর্তির সংকটে গণপূর্ত অধিদপ্তর। নানা অনিয়ম আর পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়ায় জড়িত থাকার মতো অভিযোগ জমা হচ্ছে প্রকৌশলীদের বিরুদ্ধে, কিন্তু রহস্যজনকভাবে তাদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। র্যাবের হাতে গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত রাজনৈতিক প্রভাব আর গণপূর্তের প্রকৌশলীদের যোগ সাজশে একের পর এক সরকারি উন্নয়ন প্রকল্প হাতিয়ে নেন আলোচিত ঠিকাদার জিকে শামীম। এরই ধারাবাহিকতায় বেরিয়ে আসতে থাকে তার ঘনিষ্ঠ সহযোগীদের নাম, যার প্রমাণ মেলে সময় সংবাদের হাতে আসা দুদকের 3টি চিঠিতে। জিকে শামীম সিন্ডিকেটের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে গণপূর্তের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেউদ্দিন, নির্বাহী প্রকৌশলী শওকতুল্লাহ আর তত্ত্বাবধায়ক প্রকৌশলী AKM সোহরাওয়ার্দীকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু প্রায় 7 মাস পার হলেও আলোর মুখ দেখেনি জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য। সিলেক্টেড ঠিকাদারকে সে কাজ দেয় এবং কি সেই কাজের দরুন সে একটা নির্দিষ্ট হারে সেখান থেকে কমিশন নিয়ে থাকেন। গণপূর্ত অধিদপ্তরের অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন জানিয়ে দুদক বলছে কাউকেই ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বিভিন্ন অভিযোগ যাদের বিরুদ্ধে আছে সেই অভিযোগগুলো অনুসন্ধানে আছে এবং সেগুলো যাতে দ্রুত
নিষ্পত্তি হয় দুর্নীতি দমন কমিশন সেভাবে কাজ করছে। কখনো বলতে পারবেন না দুদক প্রভাবিত হচ্ছে, এটা প্রশ্নই আসে না। দুদকের কাজ হলো অনুসন্ধান করে মামলা করা, মামলা করার পর তদন্ত করে চার্জশিট দিয়ে আদালতে পাঠিয়ে দিয়ে আদালত বিচার করবে কে দোষী না নির্দোষ। বিশ্লেষকরা মনে করছেন নিয়ন্ত্রক সংস্থার নীরবতায় পার পেয়ে যাচ্ছে দোষীরা। দুর্নীতির জন্য শাস্তিপ্রাপ্ত হন, কিন্তু তা সত্ত্বেও সেটি সত্যিকারের অর্থে সুফল পাওয়া যায় না, কারণ তারাই পরবর্তীতে আবার উচ্চ পদে আসীন হন। জনগণের অর্থের অপচয় হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, কাজে সেটাকে বন্ধ করার জন্য অবশ্যই কর্তৃপক্ষকে তৎপর হতে হবে। জি.কে. শামীম গ্রেফতারের পর তার ও তার সহযোগীদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে গঠন করা হয় 7 সদস্যের অনুসন্ধান দল। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। 28 বছরেও শেষ হয়নি মামলার বিচার। 80 বছর বয়সী বাদী আকবর আলীকে ঘুরতে হচ্ছে আদালতের দ্বারে দ্বারে। 2 যুগের বেশি সময় ধরে মামলা চালাতে গিয়ে নিঃস্ব ভুক্তভোগী পরিবারটি। আইন সংশ্লিষ্টরা বলছেন, বিচার প্রক্রিয়ায় এমন দীর্ঘসূত্রিতা কমাতে বিচারক ও আইনজীবী উভয় পক্ষকে হতে হবে সচেতন। মার্জিয়া মুমুর রিপোর্ট। পটুয়াখালীর দুমকি গ্রামের আলী আকবর হাওলাদার নিজের 39% জমি প্রতিবেশী দখলে নিলে ন্যায় বিচারের জন্য 1992 সালে মামলা করেন পটুয়াখালীর যুগ্ম জজ আদালতে। কিন্তু কে জানতো রায় পেতে কেটে যাবে 28টি বছর। অবশেষে নিম্ন আদালত রায়ে জমির মালিকানা বুঝিয়ে দিলেও প্রতিপক্ষ আপিল করে হাইকোর্টে। তাই আবারও আদালতের দরজায় আকবর আলী। 80 বছরের এই বৃদ্ধের জানা নেই জমিটুকু পেতে আর কত সময় লাগবে। ঘুষ দিয়ে বুঝলেন, ঘুষ দিয়ে আমি 28 বছর ধরে মামলা চালাতে গিয়ে প্রায় নিঃস্ব পরিবারটি। তখন বয়স আমার 8 থেকে 10 বছর, আর এখন আমার বয়স 36। এই কোর্ট থেকে আরেক কোর্ট, আরেক কোর্ট থেকে আরেক কোর্ট, এরকম ঘুরতে 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 আজকে এই 25-26 বছর ধরে। মামলার এমন দীর্ঘসূত্রিতায় বিচারপ্রার্থী মানুষ ন্যায় বিচার বঞ্চিত হচ্ছেন বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। এই ক্ষেত্রে দায় শুধু কোর্টেরই না, আমি মনে করি হয়তো আইনজীবীদেরও কিছু দায় আছে। যে পক্ষ পজিশনে থাকে সে দেওয়ানি কার্যবিধির সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন ধরনের দরখাস্ত দাখিল করে। সেই ক্ষেত্রে দেখা উচিত যে অন্তর্বর্তীকালীন আদেশ গ্রহণের ক্ষেত্রে একটু সতর্ক হওয়া উচিত। বিচারের জন্য 2 যুগের বেশি অপেক্ষার পরও আকবর আলী ও তার পরিবারের আশা উচ্চ আদালতের রায়ে ফেরত পাবেন জমি। অবসান হবে তার প্রতীক্ষার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে। নতুন ধান উঠতেই নওগাঁর হাটগুলোয় পড়ে গেছে দাম, প্রতি মনে কমেছে 150 টাকা। ব্যবসায়ীদের বিরুদ্ধে কারসাজির অভিযোগ। একটি কেবল অপারেটর সংস্থার বিরুদ্ধে অপেশাদারী আচরণের অভিযোগ তুলেছে কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ, কোয়াব। গতকাল বিকেলে কোয়াবের ঐক্য পরিষদ ব্যানারে রাজধানীর বনানীতে একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ নিয়ে ক্ষোভ জানান নেতারা। কেবল অপারেটরদের সমস্যা সমাধানে তথ্য মন্ত্রণালয়ের সহযোগিতা চান তারা। ব্যবসায়ীদের সাথে আমাদের যারা ব্যবসায়ী আছে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ, তারপরে রয়েছে আপনার বিভিন্ন জায়গাতে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্ক নিয়ে আমাদের বিভিন্ন অপারেটরের মাঝখানে নতুন করে নেটওয়ার্ক তৈরি করা। গত 4 তারিখ থেকে আমরা এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত জাদুভিশন কর্তৃক পরিবেশিত যে 7টি চ্যানেল আছে তাদের সাথে সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত এটা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ থাকবে। উনার ইচ্ছা সারা বাংলাদেশ ব্যাপী উনি বিজনেস করবেন। শুধু তাই নয়, আপনারা আজকে বলেছেন প্রেস ক্লাবে আরেকজন ভাইয়েরা করেছেন, আইপিটিভির কথা বলেছেন, ডিটিএস এর কথা বলেছেন। আইপিটিভি, ডিটিএস এটা আমাদের প্ল্যাটফর্ম না। তবু আপনাদেরকে বলি, আইপিটিভি ক্ষতি করে যদি থাকে সেই ডিস্ট্রিবিউটর জাদুভিশন লিমিটেডই আইপিটিভিটা করেছেন এবং আইপিটিভি ব্যবসা শুরু করেছেন। কেবল অপারেটরদের মধ্যে দ্বিধা বিভক্তি করছেন। যখন এই কেবল অপারেটররা উনার সিগন্যাল নিতে অস্বীকার করছেন, অনীহা প্রকাশ করছেন, সেই জায়গায় মাসেলম্যানকে দিয়ে উনি বিজনেসটা করার চেষ্টা করছেন। এদিকে প্রেস ক্লাবে কোয়াব সমন্বয় কমিটির ব্যানারে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, কিছু চ্যানেল বর্জনের নামে বাংলাদেশের কেবল ব্যবসাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কমিটির যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোশাররফ আলী চঞ্চল বলেন, এই ষড়যন্ত্র চলতে থাকলে কেবল অপারেটররা তাদের গ্রাহক হারাবে। সম্প্রতি একটি পে চ্যানেল ডিস্ট্রিবিউটর মদতপুষ্ট
কিছু কেবল অপারেটরের একটি সিন্ডিকেট ওয়ান অ্যালায়েন্স নামে তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য স্টার গ্রুপের চ্যানেল বয়কট করার ঘোষণা দেয়, যার সাথে সারা দেশের সংখ্যাগরিষ্ঠ কেবল অপারেটররা কোনোভাবেই সম্পৃক্ত নয়। স্টার গ্রুপের চ্যানেল বয়কটের যে ঘোষণা কোঅপ থেকে বা কোঅপকে যে হাতিয়ার বানিয়ে ব্যবহার করছে, যা অপপ্রচার চালাচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা কোনো পে চ্যানেল ডিস্ট্রিবিউটরের পক্ষপাতিত্ব কখনোই সমর্থন করি না। পক্ষ বিপক্ষ হয়ে পে চ্যানেলগুলো চালানো হয়েছিল এবং দীর্ঘ 13 মাস পর্যন্ত এই ক্রাইসিস চলেছে, মাঝখান দিয়ে কিন্তু গ্রাহকরা ভুগেছে। আমাদের মনে হচ্ছে যে সেই ধরনের হয়তো কোনো সিচুয়েশন সামনের দিকে যেতে পারে। তো এই যে বয়কটের জন্য আসলে সাফারার কারা হবে? গ্রাহকরা হবে। এই চ্যানেল যদি না থাকে তাহলে গ্রাহকরা কিন্তু ডিটিএইচ প্ল্যাটফর্ম আছে, আইপিটিভি প্ল্যাটফর্ম আছে, সেদিকে কিন্তু চলে যাবে। এক মাসের ব্যবধানে উত্তাল তিস্তা দ্রুতই এবার পানিশূন্য মরুভূমির রূপ নিয়েছে। অন্যান্যবার ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত কিছু পানি থাকত নদীতে, এবার নভেম্বরেই সেই পরিস্থিতি। এতে শীতকালীন ফসল আর আসন্ন বোরো মৌসুমের আবাদ নিয়ে দুশ্চিন্তায় উত্তরের কৃষক। রতন সরকারের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। শীতকালীন ফসল আবাদ করতে নদীতে বসানো হচ্ছে শ্যালো মেশিন। কুমড়া, পেঁয়াজ, রসুন, বাদাম আর আলু চাষে বাড়তি শ্রম ও অর্থ ব্যয়ে ঘাড়ে চেপেছে তিস্তাপাড়ের কৃষকদের। শ্যালো মেশিনের সেচ দেওয়ার সঙ্গতি নেই যাদের, দূর দূরান্ত থেকে ভারে বয়ে এনে পানি দিতে হচ্ছে ফসলের গোড়ায়। 4-5 দফার বন্যা এবার পলি ফেলে গেছে তিস্তা নদীর দুই পারে। মাইলের পর মাইল জমির ওপর জমে থাকা বালুতেই ফসল ফলাতে হবে এবার। তাই সারের বাড়তি চাহিদা, এমনকি মাটি নিয়েও ভাবতে হচ্ছে তাদের। এখন পানি নেই, এখন আবাদ করা যাচ্ছে না। এখন ভারে ভারে পানি আনি ওই আবাদ করা আসল। আষাঢ়, শান, ভাদ্র মাস, আশ্বিন মাসে আমার পানিতে মানে এমন অবস্থা, আমরা ঘর থেকে বেড়াইতে পারি না। রাস্তাঘাট বিলীন সব হয়ে গেছে। যে মাটি পচে সবগুলো বালু হয়েছে, কোনো বালুর মধ্যে কি আবাদটা হবে? যতক্ষণ পর্যন্ত এই বালু চরে পাইপ বোর্ডিং করে না বা মেশিন বসানো নাই, ততক্ষণ পর্যন্ত আবাদ হবে না। আমন উঠলেই সেচ নির্ভর বোরো মৌসুমের ধানের আবাদ শুরু হবে এই অঞ্চলে। কিন্তু আগে ভাগে নদী শুকিয়ে যাওয়ায় কিছুটা সংশয় প্রকাশ করছেন নদী ও কৃষক আন্দোলনের নেতা। খাদ্য উৎপাদনের ধারাবাহিকতাকে ঠিক রাখতে হয়, তাহলে একদিকে আমাদের তিস্তা চুক্তি যেমন খুবই জরুরি, পাশাপাশি এই কৃষকদের পাশে সরকারকে প্রণোদনা দেওয়া অত্যন্ত জরুরি কর্তব্য বলে আমি মনে করছি। তিস্তা সেচ প্রকল্প থেকে এবার 60,000 হেক্টর জমিতে সেচ দেওয়ার কথা। ডিসেম্বর নাগাদ তিস্তা ব্যারেজের গেট বন্ধ করে সেচ ক্যানেলে পানি নেয়ার পরিকল্পনা করছে পানি উন্নয়ন বোর্ড। রোটেশন পদ্ধতিতে যে পানিটা দেয় তাতে আমরা 54,000 হেক্টর জমিতে গত বছর দিচ্ছি, এবার টার্গেট 60,000 হেক্টর। আশা করতেছি আমরা অ্যাচিভ করতে পারবো। করোনাকালের মহাসংকটে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে ভূমিকা পালন করছে এই অঞ্চলের কৃষি। খরা মৌসুমে সেচ ব্যবস্থাপনার এই সংকট ভাবনায় ফেলেছে কৃষকদের। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। নতুন ধান ওঠার শুরুতেই নওগাঁর হাটগুলোতে মন প্রতি কমেছে 150 টাকা। হঠাৎ ধানের দর কমে যাওয়াকে ব্যবসায়ীদের কারসাজি বলছেন কৃষক। ব্যবসায়ী নেতাদের দাবি, সরকারি দরের সঙ্গে সঙ্গতি রেখে ধান কেনায় কমেছে দাম। ধানের দাম কমিয়ে ব্যবসায়ীদের মুনাফা হাতানো কৌশল বলে অভিযোগ কৃষক নেতাদের। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। সোনালী পাকা ধান গৃহস্থের ঘরে তুলে দিতে কাস্তে চালিয়ে বরেন্দ্রর ক্ষুদ্র নিগোষ্ঠীর নারীদের বেড়েছে ব্যস্ততা। সংসারের ব্যয় মেটানোর পাশাপাশি দেনা পাওনা সুদে কেটে তোলা ধান বিক্রির জন্য হাটে নিচ্ছেন চাষিরা। কিন্তু 10 দিন আগের চেয়ে হাটে মন প্রতি 150 টাকা পর্যন্ত কমে গেছে ধানের দর। হঠাৎ ধানের দরপতন ভাবিয়ে তুলছে কৃষককে। 1210-20 ছিল, এখন বাজার কি করে কমে গেল? কৃষকের তো লাভ হবে না, যে ওষুধের দাম, যে সারের দাম। ধান যেটা আমরা দাম পাবো সেই দাম পাচ্ছি না। 26 টাকা কেজিতে কৃষকের কাছ থেকে ধান আর 37 টাকা কেজিতে চাল কিনবে মিলারদের কাছ থেকে সরকার। গত 28 অক্টোবর এ ঘোষণার পর থেকেই 1250 টাকা মন দরের ধান 1050 টাকায় নেমে এসেছে। হঠাৎ ধানের দর কমে যাওয়াকে ব্যবসায়ীদের অতি মুনাফা লাভের কৌশল বলে মনে করছেন কৃষক নেতা। প্রান্তিক চাষি যাদের ঘাড়ের উপরে আসছে ঋণ, বাধ্য হয়ে তারা এই ধানটা বাজারে তুলবে, আর এই সুযোগটাই নিচ্ছে আমাদের ব্যবসায়ীরা। কাটারি জাতের ধান 1200 টাকা থেকে কমে 1100, নাজির শাল 1150 থেকে কমে 1100, নতুন পারিজা 1080 থেকে 1030, 28 1100 টাকা থেকে 1000, মামুন স্বর্ণা 1100 থেকে 1020, গোল্ডেন আতপ 1150 থেকে কমে 1020 টাকা মন। ব্যবসায়ী নেতার দাবি, সরকারি দরের সাথে সঙ্গতি রেখে ধান কেনায় দাম কমেছে। কৃষক ভাইরা যে অভিযোগ করছে
তাদের আরও দাম পাওয়ার দরকার। এই দাম পেতে গেলে সরকারকে সংগ্রহ মূল্য পূর্ণ নির্ধারণ করা প্রয়োজন। 26 টাকা কেজিতে 12,178 মেট্রিক টন ধান কিনবে জেলা খাদ্য বিভাগ। জেলা কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে 1,90,000 হেক্টর জমিতে 7.5 লাখ মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও পরপর 3 দফা বন্যা আর শেষ সময় নিম্নচাপের কারণে কাঙ্ক্ষিত উৎপাদন ব্যাহত হবে। নওগাঁর মহাদেবপুর ধানের হাট থেকে MR রকি, সময় সংবাদ। সকালের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুক্তরাষ্ট্র জুড়ে ডেমোক্র্যাটদের জয়োৎসব, সরকার গঠনের পরিকল্পনায় ব্যস্ত বাইডেন, ভোট চুরির অভিযোগে রাস্তায় রিপাবলিকানরাও। প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্তা ব্যক্তি পরিচয় জালিয়াতি, চাকরি প্রণোদনা পাইয়ে দেওয়ার নামে হাতিয়ে নিত টাকা, মূল হোতা আশরাফ আলী সহ গ্রেফতার 2। এবং ঠিকাদার প্রকৌশলীর সিন্ডিকেট বাগিয়ে নিচ্ছে গণপূর্তের কাজ, একের পর এক অভিযোগেও নেই ব্যবস্থা, শাস্তি হবেই বলছে দুদক। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।